নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, তিয়াশার গল্পের বৈঠকে আপনাদের সবাইকে স্বাগত। তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন গোপেন বাবু, লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শুরু করছি আজকের গল্প পাঠ গোপেন বাবু। গোপেন বাবু অতি নিরীহ এবং সজ্জন মানুষ। ধার্মিক বলেও তার বেশ খ্যাতি আছে। তবে গোপেনবাবু নিতান্তই একজন গরিব লোক। একজন বদমেজাজি হাড়কেপ্পন সন্দেহবাতিগ্রস্ত মহাজনের গুদামে তিনি হিসেব রাখা কেরানির কাজ করেন। বেতন খুবই যৎসামান্য। তাতে গোপেনবাবু, তার বৃদ্ধা মা, স্ত্রী এবং ছেলের পেট চলে না। ইদানিং খরচ বাঁচানোর জন্য গোপেনবাবু খাওয়া এতই কমিয়ে দিয়েছেন যে তার মাথা আজকাল প্রায় ভুঁ করে, চোখে অন্ধকার দেখেন। নিজের খাওয়া কাটছাট করে তিনি তার বৃদ্ধা মা আর ছেলেকে দুটো বেশি ভাত খাওয়ার সুযোগ করে দেন। আর কেউ টের না পেলেও তাঁর স্ত্রী ব্যাপারটা ঠিকই টের পান। বলেন, এত কম খেলে শরীর টিকবে কি করে? গোপেনবাবু ভারী মধুর হেসে বলেন, আজকাল একটু বয়স হয়েছে তো, তাই আর আগের মতন খেতে পারি না, বড় আইঢাই করে। এই বলে ঢকঢক করে অনেকটা জল খেয়ে উঠে পড়েন। অফিসে তার খাটুনি প্রচুর। মালপত্র আসছে যাচ্ছে, সেসব হিসেব রাখা, টাকা পয়সা গোনা এবং খাতায় হিসেব মেলানো, এইসব করতে করতে বাড়ি ফিরতে রাত হয়ে যায় অনেক। ধুঁকতে ধুঁকতে ফিরে পুজো পাঠ সেরে সামান্য কিছু মুখে দিয়ে ক্লান্তিতে গভীর ঘুমে তলিয়ে যান। এর উপর আছে মালিকের ধমক চমক, শাসানি, কথায় কথায় মাইনে কেটে নেওয়া বা তাড়িয়ে দেওয়ার ভয় দেখানো। মাল গুদামের উপরই পয়সা আছে। যেসব মহাজন মাল সরবরাহ করে তারা তার সঙ্গে বন্দোবস্ত করতে চায়, বস্তায় কম মাল দিয়ে বেশি মাল দেখানোর জন্য। কিন্তু গোপেনবাবু হাত জোর করে বলেছেন, বেশি খেয়ে মরার চেয়ে না খেয়ে মরাটাই আমার বেশি পছন্দ। ওই পাপের পয়সা আমি নিতে পারবো না। গোপেনবাবু যে ভালো লোক তা তার মালিক বদ্রীপ্রসাদও জানে। বদ্রীপ্রসাদের নিয়ম হলো, কর্মচারীরা 2-3 বছরের পুরনো হলেই কোনো ছুতোয় তাকে বিদেয় করে দেওয়া। তার ধারণা, পুরনো হলেই কর্মচারীরা চুরি করতে শুরু করে। একমাত্র গোপেনবাবুকেই বদ্রীপ্রসাদ বকাঝকা করলেও তাড়ায়নি। টানা 11 বছর গোপেন এখানেই চাকরি করছেন। কিন্তু শেষ অবধি গোপেনবাবুরও শিয়রে সমন এলো। বর্ষাকালে একদিন অনেক রাত অবধি বসে গুদামের হিসেব মেলাচ্ছিলেন গোপেনবাবু। হঠাৎ বদ্রীপ্রসাদ তাকে ডেকে বলল, দেখো গোপেন, তুমি ভালো লোক সে আমি জানি, কিন্তু ভালো লোকেদের নিয়ে বিপদ কি জানো? তাদের ভালো মানুষের সুযোগে অন্যেরা গুছিয়ে নিতে পারে। আমি ভাবছি কদিনের জন্য আমার দেশ রাজস্থানে যাব। তোমার ওপর গুদামের ভার দিয়ে যেতে আমার ভরসা হয় না। ভালো হলেও তুমি শক্তপোক্ত লোক নও। তাই ঠিক করেছি আমার ভাতিজা এখন মাস 2 কাজকর্ম সামলাবে। 2 মাস বাদে ফিরে এসে আমি তোমাকে ডেকে পাঠাবো। তবে এই 2 মাসের মাইনে কিন্তু আমি তোমায় দেব না। গোপেনবাবুর মাথায় আকাশ ভেঙে পড়ল। কিন্তু কি আর করবে? ঘাড় কাত করে বললেন, তাই হবে। বদ্রীপ্রসাদ বলল, কাল থেকেই আমার ভাতিজা চার্জ নেবে। কাল থেকে তোমারও ছুটি, বুঝলে তো? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে গোপেনবাবু হিসেবের খাতা জমা দিয়ে নীরবে বেরিয়ে পড়লেন। প্রতিবাদ বা হাতে পায়ে ধরা তার স্বভাব নয়। বাইরে অন্ধকার রাস্তায় বেরিয়ে তাঁর মনে হলো, 2 মাস অনেক লম্বা সময়। এতদিন তিনি বাঁচবেন না, কারণ তার আর বাড়তি কোনো সম্বল নেই। তার একমাত্র সম্বল হলেন ভগবান। তা ভগবানের যদি ইচ্ছে হয় তবে তিনি সপরিবারেই মরবেন।
মনটা খারাপ বলে তিনি সরাসরি বাড়ি গেলেন না। ভাবলেন নদীর ধারটায় গিয়ে খোলা হাওয়ায় দাঁড়িয়ে মাথাটা একটু ঠান্ডা করবেন। তা ওখানকার নদীটা তেমন চওড়া নয়, তবে জলে খুব স্রোত। নদীর ধারটা এই বর্ষার রাতে যেমন অন্ধকার তেমনি নির্জন। নদীর ধারে একটা গাছের তলায় বসে গোপেনবাবু চুপচাপ অন্ধকার স্রোতের দিকে চেয়ে রইলেন। বাড়ি গিয়ে সত্যি কথাটা যখন বলবেন তখন কি হবে সেটাই ভেবে তিনি চিন্তিত হচ্ছিলেন। না, ভাগ্যের উপর তার রাগ নেই, ভগবানের উপর তার অভিমান নেই, কারোর উপরই তাঁর হিংসে নেই, কাউকে তিনি শত্রুও বলে মনে করেন না। যা ঘটে, যা ঘটছে সব তিনি মেনে নেন। হঠাৎ দেখলেন সামনেই নদীর ধার থেকে একটা লোক উঠে আসছে। পরনে ধুতি পাঞ্জাবি বলেই মনে হলো, কিন্তু এত রাতে তো খেয়া বন্ধ হয়ে যাওয়ার কথা। লোকটা নদী দিয়ে এলো কি করে? ভদ্রলোক সোজা তার দিকে আসছেন দেখে গোপেনবাবু উঠে দাঁড়ালেন। ভদ্রলোক কাছে এসে বললেন, আচ্ছা, বিদ্যেধরপুর কি করে যাওয়া যায় বলুন তো? আমার বিশেষ দরকার। আমার ছেলের আজ বিয়ে। বরযাত্রীরা বর নিয়ে এগিয়ে গেছে। আমার নৌকাটাই পিছিয়ে পড়েছিল, কিন্তু না গেলেই তো নয়। গোপেনবাবু অবাক হয়ে বললেন, কিন্তু বিদ্যেধরপুর তো সে অনেক দূর, মাইল 10 তো হবেই। বাস তো কখন বন্ধ হয়ে গেছে। ভদ্রলোক মাথায় হাত দিয়ে বললেন, সর্বনাশ, আমি না গেলে যে বিয়েই ভেস্তে যাবে। কোনো উপায় কি হয় না? গোপেনবাবু একটু ভেবে বললেন, আমি একটি গুদামে কাজ করি। ভাগ্যক্রমে আমার সঙ্গে ম্যাটারডোরওয়ালাদের জানাশোনা আছে। যদি তাতে যেতে চান তবে ব্যবস্থা করে দিতে পারি। বাঁচালেন মশাই, একটা ম্যাটারডোরই আমার কাছে এখন পুষ্পক রথ। গোপেনবাবুকে সবাই ভারী ভালোবাসে। বাজারে একজন ম্যাটাডোরওয়ালাকে গোপেনবাবু গিয়ে বলতেই রাজি হয়ে গেল। ভদ্রলোক ধন্যবাদ দিয়ে চলে গেলেন। গোপেনবাবু বাড়ি ফিরে এলেন। পরদিন দুর্বল শরীরে ঘুম থেকে উঠে পুজোপাঠ সেরে একটু চা খেয়ে এক চিলতে বারান্দায় গিয়ে বসে রোদ পোহাতে লাগলেন। আজ আর কাজে যেতে হবে না। বদ্রীনাথ এ মাসের মাইনেটাও দিয়ে যায়নি, সুতরাং হাঁড়ি চড়বে কি না কে জানে। বসে বসে তিনি কালকের লোকটার কথা ভাবতে লাগলেন। লোকটা কি ছেলের বিয়েতে গিয়ে ঠিক সময়ে হাজির হতে পেরেছিল? বসে বসে একটু ঢুলুনি এসেছিল গোপেনবাবু। হঠাৎ গোপেনবাবু, ও গোপেনবাবু ডাক শুনে চোখ তুলে চাইলেন। সামনে কাল রাতে সেই ভদ্রলোক। দিনের আলোয় দেখা গেল। মানুষটির বেশ সম্ভ্রান্ত চেহারা, সুপুরুষ এবং অমায়িক। গোপেনবাবু শশব্যস্ত হয়ে উঠে বললেন, আপনার ছেলের বিয়ে ঠিক মতন হয়ে গেছে তো? হ্যাঁ, সব ভালোই ভালোই মিটে গেছে, কিন্তু ম্যাটাডোরওয়ালা বলছিল আপনার নাকি চাকরি গেছে। আগে ওরকম ঘটনা তো ঘটেই থাকে, আপনি উদ্বিগ্ন হবেন না। শুনুন মশাই, সম্প্রতি আমার দিদিমা মারা গেছেন। মরার সময় তিনি আমাকে নগদ 10 লাখ টাকা আর বিষয় সম্পত্তি দিয়ে গেছেন। টাকাটা পড়ে আছে সিন্ধুকে। ভাবছি এই তায়েরগঞ্জে একটা ব্যবসা করব। আপনার মালিক যা করে তাই, পাইকারি মাল বেচা কেনা। ব্যবসা দেখার সময় আমার নেই। তাহেরপুরে আমার নিজের আরও একটা বড় কারবারও আছে। ব্যবসাটা দেখবেন আপনি। শুনেছি আপনি বড় সৎ লোক। আপনি আমার কর্মচারী হবেন না, কিন্তু হবেন ওয়ার্কিং পার্টনার। ব্যবসার সব দায়িত্ব আপনার, শুধু লাভের অর্ধেকটা আমাকে পাঠিয়ে দেবেন। টাকা ফেলে রেখে লাভ কি বলুন? কাজে লাগুক। টাকা যত নড়ে
ততই বাড়ে। গোপেনবাবু ভারী লজ্জায় পড়ে আপত্তি করতে লাগলেন, কিন্তু ভদ্রলোক ছাড়লেন না। বললেন, আমি লোক চিনি মশাই, আমাকে ফেরাতে পারবেন না। গোপেনবাবু রাজি হলেন। ভদ্রলোক একটা 10 লাখ টাকার চেক কেটে তার হাতে দিয়ে বললেন, আজই বড় একটা গোডাউন ভাড়া নিন। গোপেনবাবু বদ্রীপ্রসাদের ব্যবসার সব মারপ্যাচ জানেন, কর্মচারীদেরও চেনেন। কয়েকদিনের মধ্যেই তার ব্যবসা জাঁকিয়ে উঠল। বদ্রীপ্রসাদের খদ্দেররা এসে ভিড় করতে লাগলো গোপেনবাবুর গুদামে। মাসখানেকের মধ্যে টাকার বান ডেকে গেল, কিন্তু গোপেনবাবুর মাথা গরম হলো না। শান্তভাবে, খুব বিচক্ষণতা আর দক্ষতার সঙ্গে তিনি হাল ধরে রইলেন। ভোগবিলাসিতার দিকেও গেলেন না, অমিতব্যয়ের পথেও হাঁটলেন না। সঞ্চয় মন দিলেন, ব্যবসা আরও বাড়িয়ে ফেললেন। লাভের অর্ধেক নিয়মিত কৃষ্ণকিশোর বাবুর কাছে পৌঁছে দিতে লাগলেন। সবাই খুশি। 2 মাস বাদে বদ্রীপ্রসাদ ফিরে নিজের ব্যবসার হাল দেখে মাথা চাপড়াতে লাগল। তার অপদার্থ ভাতিজা ব্যবসা ডুবিয়ে বসে আছে। লোকমুখে গোপেনবাবুর নামডাক শুনল সে। একদিন নিজের চোখে গোপেনের ব্যবসা দেখতে এসে বলল, গোপেন, তুমি আমাকে পিছন থেকে ছুরি মারলে তাহলে? গোপেনবাবু দুঃখিতভাবে বললেন, না শেঠজি, ছুরি আপনি যে নিজেই নিজেকে মেরে বসে আছেন। নমস্কার। গল্পটি কেমন লাগলো? গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন।